আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। কৃষি শিক্ষা প্রথম পত্র পড়াচ্ছিলাম তোমাদেরকে, প্রথম পত্রের প্রথম অধ্যায়। তোমাদেরকে এর আগে বলছিলাম যে বাংলাদেশের কৃষির ক্ষেত্র মূলত 6টা: উদ্যান ফসল, মাঠ ফসল, মৎস্য চাষ, গবাদি পশুপালন বা লাইভস্টক, পোলট্রি পালন এবং বনায়ন। তোমাদেরকে প্রথম বলছিলাম যে উদ্যান ফসল পড়ানো হয়ে গেছে। উদ্যান ফসল হচ্ছে মাঠে বিস্তীর্ণ এলাকায় মাঝারি নিচু জমিতে বেড়াহীন অবস্থায় যে ফসল চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলা হয়। এটা মূলত একবর্ষজীবী হয়ে থাকে। এরপর মাঠ ফসল বলা হয়, এটা মূলত একবর্ষজীবী হয়ে থাকে। আর উদ্যান ফসল হচ্ছে তুলনামূলকভাবে মাঝারি উঁচু জমি যেখানে ফসল চাষ করা হয়। এরা সাধারণত একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়ে থাকে এবং বেড়াযুক্ত অবস্থায় চাষ করা হয়, তাকে উদ্যান ফসল বলা হয়। যেমন আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, এই সমস্ত হচ্ছে উদ্যান ফসল। এরপরে তোমাদেরকে গতদিন পড়াইছিলাম মাছ চাষ। মাছ হচ্ছে সাধারণত শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা পানিতে বাস করে এবং যারা পাখনার সাহায্যে চলাচল করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। বিশেষ বৈশিষ্ট্য মাছের, এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাচল করে, তাদেরকে বলা হয় হচ্ছে মাছ। যেমন মাছ আবার দুই ধরনের আছে: বদ্ধ জলাশয়ের মাছ, উন্মুক্ত জলাশয়ের মাছ। বদ্ধ জলাশয় হচ্ছে যার কোনো সীমানা আছে, যেটাকে আমরা বলছি বদ্ধ জলাশয়। আর উন্মুক্ত জলাশয় হচ্ছে যার হচ্ছে সীমানা নাই, কত দূর যে শেষ হয়েছে সেটা অনেক দূর পর্যন্ত এটার পরিধি, সেটাকে বলা হয় হচ্ছে উন্মুক্ত জলাশয়ের মাছ। আবার কিছু মাছ আছে স্বাদু পানির মাছ বা মিঠা পানির মাছ, এবং কিছু মাছ আছে লোনা পানির মাছ, যেটাকে আমরা বলি সামুদ্রিক মাছ। মাছের ক্ষেত্রে আমরা আরেকটু যেটা পড়াইছিলাম, করডাটা, অ্যামফিবিয়া, মোলাস্কা এবং ম্যামালিয়া। করডাটা হচ্ছে যে সমস্ত মাছের নটোকট বা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডী মাছ, তাদেরকে বলা হয় করডাটা। কাটা একদম মধ্যে বরাবর কাটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে, সেই সমস্ত মাছ হচ্ছে করডাটা পর্বভুক্ত। মোলাস্কা পর্বভুক্ত হচ্ছে মাছ জাতীয় প্রাণী, যেমন শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত। আর আর্থ্রোপোডা পর্বভুক্ত হচ্ছে কাঁকড়া। আর অ্যামফিবিয়া পর্বভুক্ত হচ্ছে চিংড়ি। আর হচ্ছে আর একটা সেটা হচ্ছে ম্যামালিয়া পর্বভুক্ত, যেমন তিমি মাছও কিন্তু পানিতে থাকে। তিমি হচ্ছে ম্যামালিয়া পর্বভুক্ত। এরা সাধারণত সন্তান জন্মদান করে এবং তাদেরকে দুধ পান করা, এই জন্য এদেরকে ম্যামালিয়া পর্বভুক্ত প্রাণী বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসছি, আমরা 3টা বললাম যে মাঠ ফসল, উদ্যান ফসল এবং মৎস্য চাষ। আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে গবাদি পশু। গবাদি পশুকে আমরা একসাথে বলি লাইভস্টক। গবাদি পশু বলতে হচ্ছে যে সমস্ত পশু গৃহে লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, তাদেরকে গবাদি পশু বলা হয়। আমরা গৃহে লালন পালন করি যে সমস্ত পশু, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো কিন্তু মূলত আমরা গৃহে লালন পালন করি এবং এগুলো পালন করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হই। কারণ এগুলো থেকে আমরা চামড়া পাই, এগুলো থেকে আমরা পশম পাই, কোনো ক্ষেত্রে পশম পাই, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে চামড়া পাই, মাংস পাই, দুধ পাই। তো এগুলো এই কারণে, এবং এগুলোর দ্বারা মানুষের কর্মসংস্থান, যারা লালন পালন করে তার দ্বারা মানুষের কর্মসংস্থান হয়। সেই জন্য বলা হচ্ছে যে সমস্ত প্রাণী গৃহে পালন করে বা ঘরে পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, তাকে লাইভস্টক বা গবাদি পশু বলা হয়।
গবাদি পশু থেকে আমরা যে দুধ পাই আমাদের দেশে, আমরা যে দুধ পাই তার 50%, 50% দুধ আমরা তরল খাদ্য হিসেবে ব্যবহার করি বা আমরা তরল হিসেবে খাই। আর বাকি 50% দুধ থেকে আমরা যে দুগ্ধজাত খাবার, যেমন কার্ড বা যেটাকে আমরা বলি দই, মিষ্টি, বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য, তারপরে চিজ বা পনির তৈরি করা হয়ে থাকে, আইসক্রিম তৈরি করা হয়ে থাকে। তো এই 50% দুধ থেকে মূলত আমরা দুগ্ধজাত দ্রব্য তৈরি করে থাকি, এবং এই বাকি 50% থেকে মূলত মানুষ তরল দুধ হিসেবে খায়, এর ভিতরে কোনো কিছু ব্যবহার করে না, এটা শুধু মানুষ খেয়ে নেয়। তো এই দুধের উৎপাদন 2014-15 সালে আমাদের দেশে দুধের উৎপাদন ছিল 34.56 লক্ষ মেট্রিক টন, যেটা 2017-18 অর্থবছরে এর উৎপাদন প্রায় ডাবল হয়ে গেছে, এবং এই সময় আসছে 64.75 লক্ষ মেট্রিক টন। তো এই পরিমাণ, এর মানে হচ্ছে কি যে আমাদের কৃষিবিদরা প্রতিনিয়ত এই গবাদি পশুর উপরে গবেষণা করছে, কিভাবে করে এর দুধের উৎপাদন বাড়ানো যায়, কিভাবে করে মাংসের উৎপাদন বাড়ানো যায়, কিভাবে করে এদের চামড়া মসৃণ থাকে, কিভাবে করে পশমগুলো ঠিক থাকে, ঠিক রাখা যায়। তো এর উপরে প্রতিনিয়ত আমাদের কৃষিবিদরা কাজ করছে, যার জন্য আমাদের কিন্তু উৎপাদন বাড়ছে। আমাদের মাংসের উৎপাদন, আমাদের দেশীয় জাতের একটা গরু থেকে, আজকে থেকে 15 বছর বা 20 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু তখন একটা গরু থেকে 2 মণ 2.5 মণ পর্যন্ত মাংস পাওয়া যেত, যেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু আজকে পর্যায়ে 2019-20 সালে এসে আমরা বলতে পারি যে এখন একটা গবাদি পশু বা গরু বা মহিষ জবাই করলে সেখান থেকে মিনিমাম 4 মণ থেকে 10 মণ পর্যন্ত মাংস পাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে মানুষের কর্মের ফল, বা প্রতিনিয়ত এর উপরে যে বিজ্ঞান ভিত্তিক যে রিসার্চ করা হচ্ছে, প্রতিনিয়ত গবেষণা করা হচ্ছে পশুর উপরে, তার ফলশ্রুতিতে আমাদের এই অতিরিক্ত চাহিদা বা বাড়তি মানুষের বাড়তি চাহিদা পূরণ করতে আমরা পারছি। যদিও আমাদের কিছু ঘাটতি থেকে যায়, আমরা কিন্তু কিছু পরিমাণ কিছু বাইরের থেকে আমাদের আমদানি করতে হয়, মাংসজাত দ্রব্য বা মাংস আমদানি করতে হয়, বা অথবা পশু আমদানি করতে হয়। মাংস সরাসরি অনেক ক্ষেত্রে আমদানি, প্রসেস মাংস পাওয়া যায়, আমদানি করতে হয়। আমাদের কিছু দুধ, যেমন আমরা প্রসেস দুধ আমরা আমদানি করি, যেটাকে আমরা বলি পাউডার মিল্ক বা লিকুইড মিল্ক, পাস্তুরিত দুধ আমরা কিছু আমদানি করি। তাছাড়াও কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক দুধ আছে যেটা পাস্তুরাইজড করে বিক্রি করা হয়, যেমন মিল্ক ভিটা, আরং, এগুলো প্রাণের দুধ, এগুলো কিন্তু পাস্তুরিত করে আমাদের দেশেই, আমাদের দেশীয় গাভী থেকে সংগ্রহ করে সেটাকে পাস্তুরিত করে সেটাকে আমরা বাজারজাত করে থাকি। এখন আমরা আসছি গবাদি পশুর প্রয়োজন। কেন গবাদি পশু আমরা পালন করব? গবাদি পশু আমাদের কি কাজে লাগে? গবাদি পশু আমাদের যে কাজগুলোয় লাগে, আমরা যদি খালি চোখে দেখি তাহলে দেখতে পারি কৃষি কাজে লাগে, খাদ্য উৎপাদনে লাগে, জাতীয় আয়, বৈদেশিক মুদ্রা আয় লাগে, শিল্প হিসেবে গবাদি পশু ব্যবহার করা হয়ে থাকে, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বায়োগ্যাস তৈরি। আমরা একটা একটা করে আসি। আমরা প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে কৃষিকাজে। গবাদি পশু কৃষিকাজে কেমন করে ব্যবহৃত হয়? গবাদি পশু কিন্তু দিয়ে মাঠ চাষ করা হয়, জমি চাষ করা হয়, এবং ভার বহন করা হয়। জমি যেখানে গাড়ি ঢুকতে পারে না, অনেক প্রত্যন্ত এলাকায় যেখানে ফসল উৎপাদন হয়, সেখানে অনেক সময় দেখা যায় যে গাড়ি ঢুকতে পারে না, তার রাস্তা হয়তো নাই, বা গাড়ি যাওয়ার জন্য যে পরিমাণ যেরকম হওয়া দরকার সেই রকম ব্যবস্থা নাই। সেক্ষেত্রে কি করি আমরা? ঘোড়া অথবা গরু গাড়ি, ঘোড়ার গাড়ি অথবা গাধা দিয়ে কিন্তু সেখান থেকে আমরা মাল পরিবহন করে নিয়ে আসি। গবাদি পশু কিন্তু এই কাজে ব্যবহার করা হয়। গবাদি পশু কৃষিকাজে আরও যেটা ব্যবহার করা যেতে পারে, গবাদি পশু থেকে আমরা যে মলমূত্র পাই,
সেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। জমির চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত কৃষকদের অশিক্ষাই হোক বা তাদেরকে প্রশিক্ষণের অভাবই হোক, যেটাই হোক না কেন, আমাদের দেশে কৃষকরা কিন্তু জানেই না যে কী হারে একটা জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তারা না জানার কারণে অতিরিক্ত রাসায়নিক সার বা অতি কম পরিমাণে রাসায়নিক সার, কম পরিমাণে বেশিরভাগ কৃষকই দিতে চায় না, বেশি পরিভাগ রাসায়নিক সার ব্যবহার করে, যার ফলে হচ্ছে কি জমি দিন দিন অনুর্বর হয়ে যাচ্ছে। কিন্তু জমিতে যদি এই যে গোমূত্র, পশুর মল মূত্র, এটাকে যদি জমিতে ব্যবহার করা যায় তাহলে জমির মাটি কিন্তু উর্বর হবে এবং জমিতে ফসল দীর্ঘদিন পর্যন্ত ওই মাটি ফসল উৎপাদনের উপযোগী হবে এবং ওই মাটিতে ফসল উৎপাদন করা যায়। এছাড়া কৃষিকাজের ক্ষেত্রে আমরা ফসল মাড়াইয়ের কাজে গবাদি পশু ব্যবহার করা হয়, কারণ ফসল অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাড়াই ইদানিংকালে, যদিও আমাদের দেশে অনেক বেশি মাড়াই যন্ত্র চলে আসছে, তারপর অনেক ফসলের ক্ষেত্রে কিন্তু মাড়াই যন্ত্র কাজ করে না। সেক্ষেত্রে গবাদি পশু, মহিষ অথবা গরু দিয়ে গবাদি পশু ফসল মাড়াই করা হয়। ফসলের জমিতে নিড়ানি দেওয়া হয়, যেটাকে আঁচড়া দেওয়া। গরুর জোয়ালের সে যদি আঁচড়া বেঁধে দেওয়া যায়, তারপরে যদি গরু মাছ দিয়ে হাঁটতে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি গরু মাঠের জমি তে নিড়ানি হয়ে যায়, আগাছা পরিষ্কার হয়ে যায় এবং মাটি আলোড়িত হয় বা আলগাকরণ করার কাজটা হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্যের উৎস আমরা গবাদি পশু থেকে যে খাবারগুলো পাই তার মধ্যে আমরা পাই হচ্ছে মাংস এবং দুধ। মাংস এবং আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা, প্রাণীজ প্রোটিন যদি বলি তাহলে আমাদের কিন্তু মাংসর কথা বলতেই হবে, দুধের কথা বলতেই হবে। দুধ থেকে আমরা সরাসরি দুধ খাওয়া যেতে পারে। দুধ থেকে দুগ্ধজাত খাবার, আর বিভিন্ন খাবার যেমন দই, আইসক্রিম, পনির, তারপরে হচ্ছে কেক, পিৎজা, যাই আমরা কিছু খাবার তৈরি করি আমরা কিন্তু ওখানে দুধ ব্যবহার করি। এছাড়া বিভিন্ন রান্নায়ও কিন্তু দুধ ব্যবহার করা হয়ে থাকে। দুধ থেকে আমরা দুধকে প্রসেস করতে পারি। প্রসেস করে, যেমন এটাকে আমরা বলি পাস্তুরাইজেশন, প্রসেস করে প্যাকেটজাত করেও কিন্তু দুধ সংরক্ষণ করা হয়ে থাকে। দুধকে সংগ্রহ করে শুকায়ে ড্রাই করে সেটাকে আমরা গুঁড়া করেও সেটা আমরা ব্যবহার করতে পারি খাদ্যের উৎস হিসেবে। এছাড়া আমরা মাংস পাই, গরু থেকে মাংস পাই, মহিষ থেকে মাংস পাই, ছাগল এবং ভেড়া থেকে মাংস পেয়ে থাকি। এই মাংসের প্রধান উৎস, প্রোটিনের প্রধান উৎস কিন্তু এই গবাদি পশুর মাংস। জাতীয় আয় এবং বৈদেশিক মুদ্রা, কিভাবে করে আমাদের জাতীয় আয় বৃদ্ধি করবে? জাতীয় আয় হচ্ছে আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ যে আয়, সেটা উৎপাদিত পণ্য থেকে যে আয়, আমাদের দেশের ভিতরের যে গবাদি পশু পালন করে যেটা আয়, সেটাকে আমরা বলি জাতীয় আয়। জাতীয় আয় বৃদ্ধি পায় এ কারণে, যদি পশু পালন করা হয়, সে যদি একটা কম দামে একটা গরু বা একটা মহিষ বা একটা ছাগল, একজন কৃষক যদি একটা ছাগল 2000 টাকা দিয়ে ক্রয় করে, তারপর সেটা যদি লালন পালন করে এবং দেখা যায় যে 6 মাস বা 8 মাস পরে সেটা বিক্রি করতে পারবে 8 থেকে 10,000 টাকা, এইটা একটা দিক। এছাড়া ওই ছাগলটা যদি লালন পালন করে, সে যদি স্ত্রী ছাগল হয়, সেক্ষেত্রে সেটাকে যদি আমরা প্রজনন করানো হয়, ছাগল বিশেষ করে আমাদের দেশীয় জাতের ছাগল, যেটাকে আমরা বলি ব্ল্যাক বেঙ্গল গোট, সেটা প্রজনন করলে একটা বার প্রজননে তারা 2টা থেকে 4টা বাচ্চা পর্যন্ত দিয়ে থাকে। তো ছাগলের এভাবে করে জাতীয় আয় বৃদ্ধি পায়, ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়, ব্যক্তিগত আয় বৃদ্ধি পাইলে জাতীয় আয় বৃদ্ধি পায়। এরকম আমরা যদি আমাদের মুসলমানদের বড় ধর্মীয় উৎসব, যেটাকে আমরা বলি ঈদুল আজহা, এই সময় আমরা কিন্তু কোরবানি দিই।
পশু কোরবানি করা হয়। পশু কোরবানি বলতে আমরা যে কোনো ধরনের পশু, যেমন আমাদের দেশীয় জাতের পশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, এর যে কোনো আমরা কোরবানি দিতে পারি, যেটা ইচ্ছা। তো আমাদের দেশে ইদানিংকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে গরু মোটা তাজাকরণ। গরু মোটা তাজাকরণ করে সেটাকে কোরবানি দেওয়া হচ্ছে। মোটা তাজাকরণ হচ্ছে গরু কম দামে, গরু অল্প বয়সী গরু, কম দামে অল্প বয়সী গরু কিনে সেই গরুকে বৈজ্ঞানিক উপায়ে খাদ্য সরবরাহ করে তাদের যে ওজন বাড়ানো হয়, অল্প সময়ের মধ্যে তাদের যে ওজন বাড়ানো হয়, সেটাকে বলা হয় গরু মোটা তাজাকরণ। এই মোটা তাজাকরণের ফলে আমাদের দেশে প্রচুর মানুষ কিন্তু তাদের আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। কারণ একজন কৃষক যদি 200টা গরু মোটা তাজাকরণ করে, 200 গরু সে যদি 5,000 বা 10,000 টাকা করে কিনে, 10,000 টাকা করে কিনে সে 3 মাস পালন করে সেই গরুটাকে কিন্তু সে 80 থেকে 90,000 টাকা দামে বিক্রি করতে পারে। তাতে হচ্ছে কী হচ্ছে, একটা বিশাল আয় হচ্ছে তার। এবং আমরা শুধু পশু থেকে দুধ পাই না, আমরা মাংস পাই, আমরা চামড়া পাই, আমরা পশম পাই। আমাদের দেশে যদিও তো পশম তুলনামূলকভাবে কম, তারপরেও কিছু হলেও পাওয়া যায়। তো আমরা যে চামড়া পাই, এই চামড়াজাত দ্রব্য, শুধু আমরা মাংস এবং দুধ খাই না, আমরা চামড়াজাত দ্রব্য যেমন বেল্ট, ব্যাগ, স্যান্ডেল, জ্যাকেট, বিভিন্ন ধরনের আসবাবপত্রের তৈরি করা যেতে পারে, শৌখিন জিনিস তৈরি করা যেতে পারে। তো এগুলো আমরা তৈরি করে আমাদের দেশীয় চাহিদা মেটাতে পারি, এবং আমরা যদি এটা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। এই পাশাপাশি আমরা যদি প্রসেস দুধ বা দুগ্ধজাত খাবার, প্রসেস মাংস বা মাংসজাত পণ্য, এগুলো যদি প্রসেস করে আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি তাহলেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে। এছাড়া পশু থেকে আমরা হাড় পাই, দাঁত পাই, দাঁত দিয়ে চিরুনি তৈরি করা যায়, বোতাম তৈরি করা যায়। হাড় থেকেও বিভিন্ন শৌখিন জিনিস তৈরি করা যেতে পারে, এবং হাড় থেকে যেটা হাড়ের চূর্ণ তৈরি করা যায় সেগুলো তৈরি করে আমরা জমিতে ব্যবহার করতে পারি, সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা প্রসেস করে আমরা বাইরে রপ্তানিও করতে পারি। এরপরে 4 নম্বরে আসতেছে হচ্ছে শিল্প হিসেবে আমরা কি করতে পারি। আমরা গবাদি পশু থেকে কি ধরনের শিল্প স্থাপন করতে পারি। আমরা গবাদি পশু থেকে দুগ্ধজাত শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাত দুগ্ধজাত শিল্প স্থাপন করা যেতে পারে। যেমন আমাদের দেশে দুধ প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করছে মিল্ক ভিটা, আরং, প্রাণ। এরা কি করছে, দুধকে প্রক্রিয়াজাতকরণ করে বা পাস্তুরিত করে এরা কিন্তু প্যাকেটজাতকরণ করছে, এটা একটা শিল্প। এছাড়া আমরা চামড়াজাত শিল্প, চামড়াকে প্রসেস করে চামড়া থেকে আমরা ব্যাগ তৈরি করতে পারি, স্যান্ডেল তৈরি করতে পারি, বেল্ট তৈরি করতে পারি, জুতা তৈরি করতে পারি, জ্যাকেট তৈরি করতে পারি। তো এটাও কিন্তু একটা শিল্প। হাড় থেকে বোতাম তৈরি করা যেতে পারে, রঙের কারখানায় রঙের শিল্পে ব্যবহার করা যায়, বার্নিশের কাজে, নেল পালিশ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা যে চর্বি পাই, পশু থেকে যে চর্বি পাই, চর্বি থেকে কিন্তু সাবান, নেল পালিশ, এগুলো রঙের কারখানায় এগুলো রং তৈরিতে ব্যবহার করা যায়। সাবানের কারখানায় সাবান তৈরি কিন্তু একটা শিল্প স্থাপন। তো সাবানের কারখানায় স্থাপন করা যেতে পারে, রঙের কারখানায় স্থাপন করা যেতে পারে। তারপরে এটা থেকে আমরা বিভিন্ন নেল পালিশ আমরা যে হাতে কালার করি সেটাও কিন্তু চর্বি থেকে হয়ে থাকে। এছাড়া আমরা মাংস এবং দুধ ছাড়াও এখানে আমরা আরও পেয়ে থাকি সেটা হচ্ছে নাড়ি ভুঁড়ি। গরুর নাড়ি ভুঁড়িও কিন্তু মানুষের, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দ্যাট মিনস গবাদি পশুর নাড়ি ভুঁড়িও কিন্তু মানুষের অনেক পছন্দের একটা খাবার। এটা থেকে মানুষ খাদ্য তৈরি করতে পারে। এছাড়া এটা কিন্তু প্রসেস করে আমরা আমাদের মাছের খাদ্য তৈরি করা যেতে পারে, যে
যেগুলো আমরা খাই না, নাড়ি ভুড়ি যে উচ্ছিষ্টাংশ আমরা মানুষ খায় না, সেই অংশটা যদি ড্রাই করে শুকায়ে প্রক্রিয়াজাতকরণ করে মাছের খাবার, হাঁস মুরগির খাবার হিসেবে, খাবারের শিল্প হিসেবে কারখানায় তৈরি করা যেতে পারে। তো এটা মাছের খাবার তৈরি করা যেতে পারে, হাঁস মুরগির খাবার হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ। আত্মকর্মসংস্থান হচ্ছে নিজের কাজের সংস্থান, দারিদ্র্য দূরীকরণ হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা বা অর্থনৈতিক উন্নয়ন সাধন, যেটাকে বলা হয় দারিদ্র্য দূরীকরণ। আত্মকর্মসংস্থান যদি কোনো বেকার কৃষক বা বেকার গৃহিণী গ্রামে গঞ্জে যারা থাকে, বিশেষ করে গ্রামে যারা বাস করে, যাদের যথেষ্ট বাড়ির উঠোনে কিছু জায়গা আছে, তারা ইচ্ছা করলে একটা গরু পালন করতে পারে, ইচ্ছা করলে একটা ছাগল পালন করতে পারে, বা মহিষ পালন করতে পারে, বা ভেড়া পালনও করতে পারে। তো এতে কি হবে যে একটা ছাগল যদি অল্প দামে সে ক্রয় করে, সে কিন্তু সংসারের কাজ শেষ করার পরেও তার হাতে একজন মহিলা বা একজন স্টুডেন্টের হাতে অনেক সময় থাকে। মানুষ আমাদের দেশের শিক্ষার্থীরা বা সারা বিশ্বেরই শিক্ষার্থীরা কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা কেউ পড়াশোনা করে না, এবং ঘরের মেয়েরাও কিন্তু, মহিলারাও কিন্তু, নারীরাও কিন্তু 24 ঘন্টা সংসারের কাজ করে না। তাদের সংসারের কাজ করার পরেও কিন্তু অতিরিক্ত সময় থেকে যায়। তারা যদি এই সময়টাতে একটা গবাদি পশু পালন করে, ছাগল পালন করতে পারে, গরু পালন করতে পারে, ভেড়া বা মহিষ পালন করতে পারে, অল্প দামে যদি একটা ভেড়া বা মহিষ বা ছাগল বা গরু ক্রয় করে সেটা যদি পালন করে, এবং দেখা যাবে যে ধীরে ধীরে সেটা থেকে যখন উৎপাদন আসা শুরু করবে, আমরা যদি ছাগলের কথা বলি, একটা ছাগল যদি সে 2000 টাকা দিয়ে ক্রয় করে, প্রায় 1 বছরের মধ্যে সেটা কিন্তু উৎপাদনে চলে যায়। 1 বছর পর দেখা যাবে যে ওই ছাগলটা থেকে আরও 2টা বা 3টা বাচ্চা হয়ে গেছে। তো এই যে একটা ছাগল থেকে 4টা ছাগল হয়ে গেল, পরের বছর দেখা যাবে যে 4টা থেকে আবার আরও 4-5টা ছাগল হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু তার যে অতিরিক্ত সময় যে বসে থাকতো, সেই সময়টা সে কিন্তু কাজে ব্যয় করছে। পাশাপাশি কিন্তু সে যেটা করছে সেটা হচ্ছে তার কাজের সুযোগের পাশাপাশি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা আসছে। সেই জন্য আমরা বলছি যে আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক দারিদ্র দূরীকরণ বা দারিদ্র বিমোচন। তো এইরকমভাবে সে যদি একটা গাভী পালন করে, সেক্ষেত্রে দেখা যাবে যে কম দামে বা তার অল্প পয়সা আছে, সে ছোট্ট একটা গাভী পালন করলো, কিছুদিন পালন করার পরে সেই গাভীটার বয়স যখন 1 থেকে 1.5 বছর বয়স হলো, তখন সে প্রজননে যাবে। প্রজনন হওয়ার পরে সে সেখান থেকে দুধ পাবে, দুধ বিক্রয় করতে পারবে, সে গাভী থেকে সে দুধ পাবে, ছাগল থেকে সে দুধ পাবে, পাশাপাশি সে দুধও বিক্রয় করতে পারবে, এবং সে যদি সেই বাছুরটাকে সে যদি বিক্রি করে, তাহলেও কিন্তু সে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। প্রাকৃতিক ভারসাম্য কীভাবে রক্ষা পাবে? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, যেমন একটা জমিতে ফসল লাগাতে গেলে বা গাছে, অনেক সময় গাছে দেখা যায় যে অতিরিক্ত ডাল হয়ে যায় বা আগাছা, জমিতে অনেক আগাছা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই আগাছাগুলো তুলে আনা এবং গাছে অতিরিক্ত ডাল যদি কেটে ফেলা হয়, তাহলে সেটা যদি পশুকে খাবার হিসেবে দেওয়া যায়, পশু কিন্তু সেটাকে খেয়ে ফেলে। তাহলে এটা কি হলো, যে এটা কিন্তু পচে পরিবেশ দুর্গন্ধ হলো না, পরিবেশ নষ্ট হলো না, পশুর খাদ্য হিসেবে খাদ্য হিসেবে সেটা ব্যবহৃত হলো। তা আমরা এটা বলতে পারি যে আসলে এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়। আমাদের পশু যে বিষ্ঠা ত্যাগ করে বা মলমূত্র ত্যাগ করে, সেটা দিয়ে যদি আমরা জমিতে ব্যবহার করি, তাহলে সেটা যদি আমরা সার হিসেবে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু নষ্ট হচ্ছে না, পরিবেশের দুর্গন্ধের সৃষ্টি করছে না, এটা পচায় আমরা সার হিসেবে জমিতে ব্যবহার করলাম, তাহলে এটা আমাদের পরিবেশ রক্ষা হলো, পরিবেশের ভারসাম্য রক্ষা পেল। বায়োগ্যাস প্ল্যান্ট এটা একটা অত্যাধুনিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে পশুর মলমূত্রকে ঘুটে একটা চেম্বারে রাখা হয়, সেখান থেকে আরেক চেম্বারে যায় তার গ্যাসটা, এবং তারপরে সেই গ্যাস দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আমরা বৈদ্যুতিক পাখা চালনা করা যেতে পারে, এবং লাইট জ্বালানো যেতে পারে। তো বায়োগ্যাস প্ল্যান্ট এটা খুব আধুনিক পদ্ধতি, এবং কোনো পরিবারে যদি মিনিমাম 2টা বিদেশি গরু বা উন্নত জাতের গরু থাকে, তাহলে কিন্তু সে ইচ্ছা করলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে। তাতে সে যেটা দুই দিকে লাভবান হবে, সে যে গ্যাস পাবে সেটা দিয়ে সে রান্না করতে পারবে, এবং গ্যাস যাওয়ার পরে যে
মলটা থাকবে, যে গোবরটা থাকবে, যেটা থেকে গন্ধ চলে যাবে, সেই গোবরটা যদি জমিতে দেওয়া যায় তাহলে কিন্তু জমির জৈব সারের কাজ করে এবং জমির উর্বরতা বৃদ্ধি করে। শিক্ষার্থীরা, তো তোমাদেরকে আজকে গবাদি পশু সম্পর্কে জানালাম। তোমরা আশা করছি সবাই বই কিনেছো এবং বই দেখে যদি আরেকবার তোমরা একটু বইয়ে লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমাদের কাছে পড়াটা অনেক সহজ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।